কেন এমনটা করলেন সারাত? কান্না মিশ্রিত কণ্ঠস্বর শ্রবণ হতে জ্বলন্ত চোখে তাকালো। দৃষ্টিতে বরাবরই মুগ্ধতার বদলে হিংস্রতা খুঁজে পেল আলফি। অমন জ্বলন্ত দৃষ্টি দেখে খাটের সাথে আরো সেটে গেল। ভয়াব্দ দৃষ্টিতে সারাতের দিকে তাকিয়ে আছে। সারাত হাসল, চোখে হিংস্র চাহনি অথচ অধর কোণে মনোমুগ্ধকর হাসি। আলফি মুগ্ধ হতে গিয়েও হলো না। সে জানে এরপরে সারাতের ভয়ঙ্কর পাগলামি ফুটে উঠবে। পুরো রুমটা আলোবিহীন, বাইরে চাঁদের আলোয় পুরো ঘর আবছা আলোয় ছেয়ে আছে। জানালার পাশে চাঁদের আলোর নিচে খালি গায়ে শর্ট প্যান্ট পরা গিটার হাতে বসে আছে সারাত। দৃশ্যটা নিঃসন্দেহে নজর করা, কিন্তু ভয়ের অথৈ সাগরে হাবুডুবু আলফি মুগ্ধ হতে পারছে না অত্যাধিক সুদর্শন সুপুরুষ বলিষ্ঠ শরীরের অধিকারী হিংস্র মানুষটার কাছে যেতে। আলফির ভাবনার মাঝে কর্ণধারে ঝনকার তুলো পুরুষালী ভয়ঙ্কর কণ্ঠ। বেবি গার্ল। সারাত ঘাড় বাঁকিয়ে চাইতে আলফির বুক ধক করে উঠল, অন্তঃস্থল কেঁপে উঠল রক্তচক্ষু দৃষ্টি দেখে। সাথে সাথে মৃদু আওয়াজ করে জবাব দিল, বলো তো তুমি কার? কণ্ঠরোধ হয়ে আসছে আলফির, চোখে জল ছাপলো, ঠোঁট দুটো তিরতির করে কাঁপছে, কান্নার সব দলা পাকিয়ে আছে গলায়। সারাত ভ্রু কুচকাতে আলফি আগের ন্যায় জবাব দিল, আপনার। হঠাৎ সারাত উচ্চ শব্দে হেসে উঠল, সাথে সাথে কেঁপে উঠল আলফি। নিস্তব্ধ পরিবেশে সারাতের হাসিটা ভয়ঙ্কর লাগছে আলফির নিকট। ঠোঁট চেপে অশ্রু বিসর্জন দিচ্ছে। হুট করে সারাত আলফির গলা চেপে ধরল, ভরকে গেল মেয়েটা। ড্যাব ড্যাব করে ভয়ঙ্কর চোখে সারাতের ভয়ঙ্কর চোখ দুটো স্থির। ম্যানলি পারফিউমের সুঘ্রাণ নাকে এসে সুরসুরি দিচ্ছে, কিন্তু তাতে একটু ভ্রুক্ষেপ নেই ওর। ভয়ে ভিতরে ভিতরে গুটিয়ে আছে। আলফির নরম গলাটা আরেকটু মৃদু চাপ দিয়ে ধরে হিসিয়ে বলে উঠল সারাত, কাঁদছো কেন? সুইটহার্ট, হোয়াই ইউ ক্রাই? নিষেধ করেছিলাম না আমি ব্যতীত অন্য কিছুর জন্য তুমি চোখের পানি ফেলবে না? বলেছিলাম না? আলফি কান্না গিলে মাথা নাড়ল। সারাত শান্ত হয়ে আলফির গলা ছেড়ে দিল। ব্যস্ত হাতে ওর চোখের পানি মুছে দিয়ে পাগলের মতো সারা মুখে অজস্র চুমু খেলো, ঘাড়ে, গালে, কপালে, চোখে, গলায় এবং বুকের কাছটায়। আলফি স্থির অনল অনুভূত শূন্য হয়ে সারাতের পাগলামি দেখছে। সারাত আলফির বুকের উপর মাথা রেখে বাচ্চাদের মতো করে বলে উঠল, তুমি শুধুমাত্র আমার জন্য কাঁদবে, শুধুমাত্র আমার জন্য জান। আমি ছাড়া অন্য কারোর জন্য তোমার চোখে পানি দেখলে আমার সবকিছু ধ্বংস করে ফেলতে ইচ্ছে করে। আপনি কেন এমন পাগলামি করছেন সারাত? কাপা স্বরে সাহস জুগিয়ে প্রশ্ন করলো আলফি। সারাত চট করে মাথা উঠালো। আলফির গোলাপি ঠোঁট জোড়ায় গভীর চুমু খেয়ে মুচকি হেসে বলল, তোমার জন্য, অনলি ফর ইউ সুইটহার্ট। আলফির আবারও বুক ভেঙে কান্না আসছে। দিন যত যাচ্ছে সারাতের তাকে নিয়ে পাগলামিগুলো আকাশ ছুঁইছে, যেন বিষের মতো বিচ্ছে ওর বুকে। অসহ্য ঠেকছে সবকিছু। সারাত আলফিকে কোলে নিয়ে বারান্দায় আসলো। দোলনায় বসে আলফিকে নিজের কোলে বসিয়ে রাখলো। পাশ থেকে গিটারটা উঠিয়ে হাত চালালো। মুহূর্তে হাত কেটে গলগল করে রক্ত পড়লো আলফির পায়ের উপর। আলফি আটকে উঠলো, দম বন্ধ করে লাফিয়ে নেমে পড়লো সারাতের কোল থেকে। আতঙ্কে সারা মুখ নীল হয়ে গেল তাজা রক্ত দেখে। থমকালো, টলটল চোখে তাকালো সারাতের দিকে। সারাত নির্বিকার চিত্তে ওর দিকে অপলক চেয়ে আছে। আলফি কাপা দু হাত বাড়িয়ে সারাতের রক্তাক্ত হাতটা ধরে হুহু করে কেঁদে উঠল। উভ্রান্তের ন্যায় ব্যস্ত কণ্ঠে পাগলের মতো বলে উঠল, সারাত, রক্ত! সারাত, আপনার হাত থেকে রক্ত ঝরছে, কতগুলো রক্ত ঝরছে। আপনার কষ্ট হচ্ছে, ওয়েট করুন, আমি ফার্স্ট এড বক্স নিয়ে আসছি। আলফি যেতে চাইলে হাত ধরে আটকে দিল সারাত। আলফির চোখে মুখের অবস্থা বিধ্বস্ত হয়ে আছে। সারাত মনোমুগ্ধ হয়ে তাকিয়ে স্থির কণ্ঠে বলল, তুমি কি রক্ত দেখে কান্না করছো নাকি আমার জন্য? আলফি হতভম্ব হয়ে তাকিয়ে আছে। সারাত এমন একটা অবস্থায়ও এমন কথা কিভাবে বলতে পারে? সারাতের কাটা হাতের দিকে অসহায় নেত্রে তাকালো। ওর বুকের ভিতরটা জ্বলছে। সারাত যেমনই হোক না কেন ও তো ভালোবাসে, ভীষণ রকম ভালোবাসে। সারাত ওকে আঁকড়ে ধরে হাতটা মৃদু টান দিয়ে শক্ত কণ্ঠে বলল, বলছো না কেন? রক্ত থেকে ভয় কান্না করছো? আলফি জাপটে ধরল সারাতের গলা, ঘাড়ে মুখ লুকিয়ে কান্নারত সুরে বলল, রক্ত দেখে কাঁদছি না, আপনার জন্য কাঁদছি সারাত। আপনার যন্ত্রণা হচ্ছে সারাত, দেখুন কত রক্ত বের হচ্ছে। আপনি কেন এত পাগলামি করছেন সারাত?
সারাত প্রশস্ত হাসলো। তার বেবি গার্ল তার জন্য কাঁদছে, তার জন্যই তো কাঁদবে, হাসবে, অভিমান করবে, সবটাই তার জন্য করবে। সে তো ইচ্ছে করে হাত কেটেছে, দেখতে চেয়েছিল তার বেবি গার্ল তার জন্য কি করে। প্রথমে তো মনে করেছিল রক্ত দেখে কাঁদছে, এটা ভেবে সারাতের রাগ উঠে গেল। আলফির মুখে নিজের জন্য কান্না করছে শুনে ঠান্ডা হলো। আলফিকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, তোমার জন্য বেবি গার্ল, দেখো আমার কোনো যন্ত্রণা হচ্ছে না, আমার শুধু তোমাকে হারানোর যন্ত্রণা ছাড়া আর কোনো যন্ত্রণা হয় না। আলফি মাথা উঠালো। ফর্সা মুখটা যন্ত্রণার রেশ মাত্র নেই, চোখে মুখে হাসি ফুটে আছে, অথচ না চাইতেও এই লোকটার জন্য ওর হৃদয় পড়ছে। সারাত কেন এমন? ভালোবাসা কি? ভালোবাসায় স্বাধীনতা থাকা দরকার, কিন্তু কিন্তু সারাতের ভালোবাসায় সেই স্বাধীনতা নেই, বন্দি ভালোবাসা। এমন ভালোবাসা তো চায়নি আলফি। রাতের মধ্যাহ্নভাগ, ঘুম নেই আলফির চোখে। জীবনের কিছু হিসাব নিকেশ করছে সে। সারা তো জেগে আছে, বুঝতে পারছে। সারাত আলফির গলায় মুখ ডুবিয়ে ক্ষণে ক্ষণে আলতো চুম্বন ভরিয়ে দিচ্ছে ওর গলায়। সে সাথে কেঁপে কেঁপে উঠছে আলফি তনুমন। মাথার উপরে ঘূর্ণায়ন ফ্যানের দিকে এক ধ্যানে তাকিয়ে এই কয়েকদিনের কিছু ঘটনা ভাবতে লাগলো সে। রাইমার সাথে মিট হওয়া সেই রাতে সারাতের ভয়ঙ্কর রূপের সাথে পরিচিত হয়েছিল আলফি। সেদিনেরই ঘটনা। বিষণ্ণ মনে বারান্দায় বসেছিল, ঘাড়ে উষ্ণ নিঃশ্বাস পড়তে শিরশির করে উঠল পুরো শরীর। রন্ধ্রে রন্ধ্রে শিহরণ বয়ে চলল। চোখ খিচে বন্ধ করে তৎক্ষণিক কোমর পেঁচিয়ে পিঠ ছুঁয়ে নিজের প্রশস্ত বুকের সাথে মিশিয়ে নেওয়া মালিকের শরীরে সুঘ্রাণ নাসারন্ধ্রে এসে হুমড়ি খেয়ে পড়ল। ব্যক্তিটির ঠোঁটজোড়া ওর কান ছুঁই ছুঁই, কথা বললে লেগে যাবে ওর নরম তুলতুলে কানের লতিতে। দম বন্ধ করে ভারী নিঃশ্বাস ফেলে স্থির হয়ে আছে সে। শরীর দুর্বল হয়ে পড়ছে গভীর ছোঁয়ায়। ভার ছেড়ে দিতে ইচ্ছে করলো লোকটার বুকে। আলফির প্রশ্রয় দিল না। অবশেষে লোকটা ঠোঁট স্পর্শ করলো কানের লতি। আবেশে চোখ বন্ধ করলো মোহনীয় ডাক শুনে। সুইটহার্ট। আলফি সাথে সাথে জবাব দিতে পারল না। চোখ বন্ধ অবস্থায় শুকনো ঢোক গিলে কাপা স্বরে খুব ক্ষীণভাবে জবাব দিল, ইউ আর সো সুইট জান। লজ্জার উষ্ণতায় ঢেকে আছে ওর কপল। সারাতের এত আদরের স্বরে ভুলে বসলো খানিক ক্ষণের মন খারাপটা। ভার ছেড়ে দিল সারাতের সুঠাম সুন্দর প্রশস্ত উদম লোমশ বুকে। আলফি মন্ত্রমুগ্ধের ন্যায় পিটপিট করে তাকালো সারাতের দিকে। সদ্য গোসল করে আসায় লোকটার চুল থেকে টপ করে এক ফোঁটা পানি এসে পড়ল ওর থুতনিতে। সহ্য হলো না সারাতের। সঙ্গে সঙ্গে সারাত চঞ্চল হাতে তা মুছে দিল। ভেজা লোমগুলো ওর গালে নিলজ্জিত বেশরমের মতো লেগে আছে। বলিষ্ঠ দুই হাত দিয়ে আগলে ধরল সারাত আরো গভীরভাবে। মাথা নিচু করে আলফির ঘাড়ে মুখ ডুবিয়ে গভীর নিঃশ্বাস টানল। কেঁপে উঠল সারাত। ঘাড় আঁকড়ে ধরল আলফির। চোখ বন্ধ তার। ঘন পলক আচ্ছলিত চোখে অপলক কেঁপে উঠছে। সারাত ঠোঁট বাঁকিয়ে হাসে। আলফির গলায় চুম্বন এঁকে বলল, এখানে কি করছো? কিচ্ছু না। অস্পষ্ট জবাব দিল আলফি। সারাত গভীর নিঃশ্বাস এখনো তার গলার কাছটায় আছড়ে পড়ছে। হঠাৎ সারাত প্রশ্ন করল, ইউ লাভ মি সুইটহার্ট? আলফির ললাটে ভাঁজ পড়ল এহেন প্রশ্নে। ভালো না বাসলে কি এত কাছাকাছি আসা যায় নাকি? আলফির জবাব দিতে দেরি হচ্ছে দেখে সারাত দাঁতে দাঁত পিষে আবারও বলে উঠল, বেবি গার্ল, ইউ লাভ মি? অ্যান্সার মি কুইকলি। শেষোক্ত কথাটা কিছুটা ধমকের সুরেই বলল। ইয়েস ইয়েস, আই লাভ ইউ সারাত। দ্রুত জবাব দিল আলফি। সারাতের হুটহাট এমন ব্যবহার বুঝতে পারে না। কখনো ঠুসঠাস রেগে যায়, তো কখনো আবার আদর করে কাছে টানে। আচ্ছা, সে কি কখনো সারাতকে ঠিক করে বুঝে উঠতে পারেনি, নাকি সারাত নিজেই বুঝতে দেয় না? সারাত মাথা উঠিয়ে নজর ফেরালো আলফির ড্যাব ড্যাব করে চেয়ে থাকা ডাগর ডাগর চোখ জোড়ায়। অপলক সেই দৃষ্টি। এক নজরে দৃষ্টিতে অগাধ ভালোবাসা, আরেকজনের দৃষ্টিতে মানে জটিলতা। বরাবরের মতো আলফি হতাশ হলো। বুঝতে পারল না সারাতের কঠিন দৃষ্টির ভাষা। সারাত বাইরে দেখল, অন্ধকারে ঢাকা আকাশের বুকে মেঘের আড়ালে লুকিয়ে আছে চাঁদ। সেটা তার
লিটল গার্ল থেকে অধিক মোহনীয় ও আকর্ষণীয় নয়। আলফিকে চট করে পাঁচকোলে নিয়ে রুমে আসলো। আলফি হকচকিয়ে উঠল, আঁকড়ে ধরল সারাতের গলা, আতঙ্কিত গলায় বলল, কি করছেন কি? সারাত জবাব দিল না। আলফি খেয়াল করলো সারাদের চোখ ক্রমশ লাল হয়ে আসছে, সাথে কপাল আর ঘাড়ে রগ ফুলে উঠছে। সারাত কি রেগে যাচ্ছে? আলফি শুকনো ঢোক গিলল, আলফিকে বিছানায় আছোয়া করে রাখলো। আলফি কিছু বলতে গেলেও বলল না, দমে গেল। চুপচাপ সারাতের কাণ্ড দেখতে লাগলো। তার মনটা কেমন কু ডাকছে। সারাত লাইট অফ করে দিয়ে ল্যাম্পশেড জ্বালিয়ে জানালার পর্দা সরিয়ে দিল। মুহূর্তেই হুড়মুড়িয়ে শীতল বাতাস পুরো ঘর ভরে গেল। সারাত লাইট অফ করে দিয়ে ল্যাম্পশেড জ্বালিয়ে জানালার পর্দা সরিয়ে দিল। মুহূর্তেই হুড়মুড়িয়ে শীতল বাতাস পুরো ঘর ভরে গেল। সে শীতল বাতাসের সাথে মৃদু কেঁপে উঠল আলফি। বড় বড় পা ফেলে আলফির নিকট আসলো সারাত। চট করে আলফির কোলে মাথা রেখে শুয়ে পড়ল। আলফি ভরকালো, আপনা আপনি হাত গিয়ে থামলো সারাতের চুলে। রাইমাকে কয়বার আই লাভ ইউ বলেছ? চমকালো দৃষ্টিতে তাকালো আলফি। সারাতের চোখে মুখে অবস্থা কঠিন। আলফি অবাক হয়ে জিজ্ঞেস করলো, মানে? তোমার ফ্রেন্ডকে আই লাভ ইউ বলেছ কতবার? এবার অত্যাধিক শান্ত শুধালো লোকটার স্বর। আলফি থেমে থেমে বলল, একবার জাস্ট ফান করে বলেছিলাম। কথা শেষ করতেই আটকে উঠল আলফি। সারাত ক্ষিপ্ত কণ্ঠে ওর গলা চেপে ধরে চাপা স্বরে গর্জে উঠল, আমাকে বলেছ আই লাভ ইউ, তাহলে তোমার ফ্রেন্ডকে বললে কিভাবে? কই, আমাকে তো বলো না। শারাত, আই লাভ ইউ বলো। বলো না, ঠিকই নিজের ফ্রেন্ডকে বলছো। আলফি হতবাক হয়ে আছে। কি বলছে কি সারাত? আর ও যখন রাইমার কথাটা বলেছিল তখন তো সারাত ওখানে ছিল না, তাহলে জানলো কিভাবে? আলফি কিছু ভাবতেই চোখ বড় করে ফেললো। অস্পষ্ট সুরে বলে উঠল, আপনি কিভাবে জানলেন? সারাত ওর গলা ছেড়ে হাসলো। ওর দিকে ঝুঁকে চোখে চোখ রেখে বলল, ইটস আ ম্যাজিক সুইটহার্ট। আলফি রুদ্রশ্বাসে তাকিয়ে আছে সারাতের দিকে। ঝটপট উঠে ড্রয়ার থেকে পাঁচটা বের করলো। পাঁচটা নিতেই চোয়াল হা হয়ে গেল। চরম অবাক হয়ে সারাতের দিকে তাকালো। তার দিকেই অপলক তাকিয়ে আছে। আলফি ছোট্ট জিনিসটা নিজের হাতে নিতেই ছিনিয়ে নিল সারাত। আলফি অবাক হয়ে নিতে চাইলে সারাত সরিয়ে ফেলল। আলফি শক্ত কণ্ঠে বলে উঠল, ক্যামেরাটা দিন সারাত। সারাত কপাল কুঁচকে তাকালো। আলফি দমল না। রেগে ইচ্ছে করছে সারাতের ফস করে দিতে। আলফি রাগে উচ্চ স্বরে বলে উঠল, ক্যামেরাটা দিন সারাত। সারাত ক্ষুব্ধ হয়ে হুট করে আলফিকে দেয়ালের সাথে মিশিয়ে নিল। হুঙ্কার দিয়ে বলে উঠল, ডোন্ট শাউট বেবি গার্ল। একদম আমার উপর চিল্লানো সাহস করবে না, বলেছি না? আমার সাথে উচ্চ আওয়াজে কথা বলবে না, নরম স্বরে কথা বলবে। অ্যান্ড দ্যাটস মাই লাস্ট ওয়ার্ড। আলফি দমে গেল। চোখ বেয়ে নোনা পানি গড়িয়ে পড়ল। কান্নারত সুরে বলে উঠল, আপনি আমায় ফলো করছিলেন কেন? সারাত ঠোঁট চওড়া করে হাসলো। আলফির চোখে পানি মুছে দিয়ে বলল, ভালোবাসি বলে। এটা কেমন ভালোবাসা? শারাত চেয়েছে তার ভালোবাসা। আলফি তিক্ত চোখে চাইল। সারাত তোয়াক্কা করলো না। আলফিকে টেনে বিছানায় আবারও আছোয়া করে নিজে শুয়ে পড়ল। প্রিপেয়ার ফর পানিশমেন্ট বেবি গার্ল। আলফি যেন আকাশ থেকে পড়ল। অবাক নেত্রে চেয়ে বলল, কিসের পানিশমেন্ট? লাভ পানিশমেন্ট। লাভ পানিশমেন্ট? ইয়াপ, তোমার শাস্তিটা হলো আজকে সারা রাত তুমি আমায় আই লাভ ইউ বলবে, ঠিক সকাল হওয়া পর্যন্ত, এবং ভুলেও আমার কথা অমান্য করতে যাবে না, নাহলে আমার ভয়ঙ্কর রূপটা দেখাতে বাধ্য হব। আলফির বোধগম্য হলো না। কি জন্য এমন শাস্তি দিচ্ছে সারাত? সারাতের অদ্ভুত ব্যবহারে মন ক্ষুণ্ণ হলো। ওর বিয়ের এতদিনে কখনোই সারাত এমন ব্যবহার করেনি। দিন দিন সারাত কেমন যেন উন্মাদের মতো আচরণ করছে। ওভার পসেসিভ দেখাচ্ছে ওকে নিয়ে। আলফি খানিক সাহস জুগিয়ে জিজ্ঞেস করলো, এই পানিশমেন্টটা কিসের জন্য? অন্য শোনো, তুমি তো জানোই না কিসের জন্য শাস্তিটা দিচ্ছে। সো শোনো, তুমি তোমার ফ্রেন্ডকে আই লাভ ইউ বলে সাহস করেছ, আমাকে না বলে ওই রাস্কেল মেয়েটাকে বলেছ, তাই তোমার এই শাস্তি। সারাত, রাইমা আমার বেস্ট ফ্রেন্ড। বিস্ময়ে কথাটা বলল।
মাথার ভেতরে ভনভন করছে সারাতের কথা শুনে। রাইমাকে সামান্য একটা কথা বলায় এমন একটা শাস্তি দেবে? সারাত রাগে চোখে তাকিয়ে আলফির মাথা পিছনটা চেপে ধরে ঝাঁকিয়ে ওর মুখের উপরে কণ্ঠ রেগে আভাস ফুটে হিসিস করে বলল, তোমার লাইফে আমি ছাড়া আর কেউ বেস্ট নেই। আমি তোমার বেস্ট ফ্রেন্ড, আমি তোমার সব। আমাকে ছাড়া তোমার আর কাউকে প্রয়োজন নেই। তোমার সব প্রায়োরিটি থাকবে আমাকে নিয়ে। অন্য কাউকে নিয়ে থাকলে তাকে হারাবে চিরতরে। নাও, এখন একটা আই লাভ ইউ বলতে থাকো। বলেই আলফিকে ছেড়ে দিল। আলফি বাকহারা হয়ে আছে, কথা বলার ভাষাটুকু হারিয়ে গেছে যেন। সারাতের এমন রূপ তার কল্পনার আসেনি। কান্না রোধ করার প্রয়াস চালালো। কানে আবারও ভেসে আসলো হিমশীতল কণ্ঠ, শুরু করো বেব। আলফি ঢোক গিলে তীর তীর করে কাঁপতে থাকা ঠোঁট দুটো নেড়ে বলা শুরু করলো, আই লাভ ইউ সারাত, আই লাভ ইউ। ধরনীর বুকে আধার ঘনিয়ে আলোর কিরণ ছড়িয়ে পড়ল। এখনো পুরোপুরি সূর্য পূব আকাশে উঠেনি। সকালের শীতল হাওয়া জানালা গড়িয়ে রুমে প্রবেশ করলো। নিস্তব্ধ নিলিবিলি রুমটা খানিক শ্বাস প্রশ্বাসের আওয়াজ ছাড়া আর কিছুই নেই। দীর্ঘ এক কঠিন রাত পার করে ঘুমে মগ্ন আলফি। সারাত অপলক নিষ্প্রাণ দৃষ্টিতে চেয়ে আছে ঘুমন্ত আলফিকে তার কাছে অত্যাধিক মোহনীয়, মায়াবী, স্নিগ্ধ লাগছে। একদম নিষ্পাপ শিশু লাগে তার প্রাণহরণীকে। এত আদুরে কেন শ্যামাঙ্গিনী এই মেয়েটা? বুকে আধার ঘনিয়ে আলোর কিরণ ছড়িয়ে পড়ল। এখনো পুরোপুরি সূর্য পূব আকাশে উঠেনি। সকালে শীতল হাওয়া জ্বালানা গড়িয়ে রুমে প্রবেশ করলো। স্নিগ্ধ নিলিবিলি রুমটা খানিক শ্বাস প্রশ্বাসের আওয়াজ ছাড়া আর কিছুই নেই। দীর্ঘ এক কঠিন রাত পার করে ঘুমোয় মগ্ন আলফি। সারা তপলোক নিষ্প্রাণ দৃষ্টিতে চেয়ে আছে ঘুমন্ত আলফিকে। তার কাছে অত্যাধিক মোহনীয়, মায়াবী, স্নিগ্ধ লাগছে। একদম নিষ্পাপ শিশু লাগে তার প্রাণহরণীকে। এত আদরে কেন শ্যামাঙ্গিনী এই মেয়েটা? রাত প্রায় শেষ ভাগে আলফি মুখের ব্যথায় ক্লান্ত হয়ে ঢলে পড়ে সারাতের কোলে। অথচ তখনও সারাত এক দৃষ্টিতে চেয়েছিল ওর দিকে। সারাত উঠে যত্ন করে শুয়ে দিয়ে সারা মুখে অজস্র চুমু খেলো। বিড়বিড় করতে করতে আলফির বুকের উপর মাথা রেখে নিজেও ঘুমিয়ে পড়ল। সূর্যের আলো চোখে মুখে পড়ায় ঘুম ভেঙে গেল। এদিকে আলফি তখনও গভীর ঘুমে তলিয়ে। সারাত হাসলো। আলফির ছোট্ট ছোট্ট চুলগুলো গুছিয়ে দিল, হাতের পিঠে ঠোঁট ছুঁয়ে বলল, তোমার আধিপত্য জোরে আমার বসবাস হবে, যেখানে আমি আমার ছায়াকেও সহ্য করব না। তোমার কোনো কিছু আমি কারোর সাথে শেয়ার করতে পারবো না। ঘুম ভাঙতে হালকা সুরে ঘুমিয়ে উঠল আলফি। গালের ব্যথায় চোখে মৃদু জল ছাপলো। জীবনে কখনো এত কথা বলেনি সে, যতটা কালকে রাতে এক নাগালে বলতে হয়েছে। তার উপরে রাতের শেষ প্রহরে ঘুমানোর কারণে চোখ মুখ ফুলে আছে। হা করতেও ভীষণ কষ্ট অনুভব করছে। তবে এসব কিছুর জন্য দায়ী সারাত। আলফি দাঁত মুখ খিচে ফ্রেশ হয়ে আসলো। আয়নার সামনে দাঁড়াতেই বিস্ময়ে চোখে তাকিয়ে আছে নিজের গলার দিকে। স্পষ্টভাবে জ্বলজ্বল করছে দাঁতের ছাপ। লাল হয়ে আছে গালের মধ্যাংশ। লাল হওয়া জায়গাটা ছুঁয়ে অবাক সুরে বলে উঠল, সারাত। বেবি গার্ল। আলফি আয়নার দিক থেকে চোখ সরিয়ে পিছনে ফিরল। সারাত দরজার সামনে নাস্তার ট্রে হাতে হাসি মুখে দাঁড়িয়ে আছে। বুঝলো আজকে ব্রেকফাস্ট করতে নিচে যেতে হবে না। কিন্তু সারাতের উপর সে যেন খানিক অভিমান জমে আছে, সাথে মৃদুমন্দ রাগও হচ্ছে। কখন তার গালে কামড় দিয়েছে টেরি পেল না। এখন একদম দাগ বসে আছে। সারাত বড় বড় পা ফেলে আলফির নিকট আসলো। আলফিকে দাঁড়িয়ে থাকতে দেখে নাস্তার ট্রেটা বিছানায় রেখে ওকে টেনে আনলো নিজের কাছে। হোয়াট হ্যাপেন্ড? মুখে হাসি নেই কেন? থাকবে কেমনে? গালে কামড় দিলেন কখন? একদম দাগ বসে গেছে। আমি পার্লারে শুট করব কিভাবে? সারাত কপাল বাঁকিয়ে চাইলো আলফির গালের দিকে। সত্যি কামড়ের দাগ বসে আছে। সকালে আলফির ঘুমন্ত মুখের দিকে চেয়ে থাকতে থাকতে কখন যায় ঘোরের মাঝে কামড় দিয়েছিল বুঝতেই পারলো না। যখন বুঝলো তখন দেখলো অলরেডি কামড়ের দাগ গেছে। সারাত চট করে ওয়ান টাইম লাগিয়ে দিল, তবুও হালকা দাগ রয়ে গেছে। সারাতের কপালে গাঢ় ভাঁজ ফেলে বলল,
কোনো শুটফুট চলবে না লিটু, এখন চুপচাপ খেতে আসো। অথচ আলফি অনড়লভাবে দাঁড়িয়ে আছে। সারাত অগ্নিঝরা চোখে চাইল। তাকে অবাক করে দিয়ে আলফি নিজে নিজেই নাস্তা খেতে বসে গেল। আজ থেকে এই লোকের হাতে কোনো খাবার কিচ্ছু খাবে না। ভাবে কি লোক নিজেকে, কিন্তু গলা দিয়ে খাবার নামতে চাচ্ছে না। এতদিন সারাত খাইয়ে দিত বলে এখন খুব বাজে অভ্যাসে পরিণত হয়ে গেছে তার। খাবারটা পানসে পানসে লাগছে, কিন্তু এই একই খাবার তাকে সারাত যদি খাইয়ে দিত তখন তো মজা লাগতো, এমন পানসে লাগতো না। গালের ব্যথায় খাবার চিবোতেও কষ্ট হচ্ছে, তার উপরে মনের কষ্ট, সব মিলিয়ে চোখের মণিকোঠায় জল নামলো। আর চোখে একবার সারাতের মুখশ্রীতে দেখলো, অপলক তার দিকেই তাকিয়ে আছে। সারাত একপাশে হাসলো, হাঁটু মুড়ে আলফির সামনে বসলো, লো ভয়েসে বলে উঠল, তোমাকে রাখলে অনেক কিউট লাগে, একদম খেয়ে ফেলার মতো কিউট। আলফি ফাঁকা ঢোক গিলল, মুখে খাবারটা শেষ করে খুব ধীরভাবে বলল, এমন হওয়ার কথা ছিল না সারাত। আপনি বিয়ের আগে বলেছিলেন আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো, আমি যা চাইছি সব করতে পারবো, তাহলে এখন বাধা কিসের? হুট করেই সারাত উচ্চ শব্দে হেসে উঠল। কি বোকা তার সুইট বেবি গার্ল। আলফি হকচকানো চোখে সারাতের হাসি দেখছে, এমন হুট করে হাসার ব্যাপারটা বোধগম্য হলো না। সারাত হাসি থামিয়ে বিছানার উপরে এক হাত রেখে তাতে গাল ঠেকিয়ে বলল, ওটা তো তোমায় শান্তরের বাণী শুনেছিলাম, সিরিয়াসলি বলিনি। হতবাক অবাক বিস্ময় নিয়ে আলফি সারাতের দিকে তাকিয়ে আছে। তাকে সান্ত্বনার বাণী শুনিয়ে ছিল মানে? মানেটা হলো এই যে আমার ইন্টেনশন ছিল শুধু তোমাকে নিজের করে পাওয়া, অ্যান্ড আমি পেয়েও গেছি। কিন কর্তব্য বিমুহুর স্তব্ধ হয়ে আছে আলফি, কান দুটো ঝাঝা করছে সারাতের কথা শুনে। আপনি মজা করছেন সারাত। না, আই এম সিরিয়াস। কিন্তু আমি সিরিয়াস না সারাত। আলফি রাগান্বিত সুরে বলল। সারাত ক্রোধান্বিত চাহনি নিক্ষেপ করলো। তোমায় সিরিয়াস হতে হবে। শোনো, তুমি যখন আমার, তখন আমার প্রত্যেকটা কথা তোমায় শুনতে হবে। আমি যা বলবো তাই করবে, যেটা বলবো সেটাই করবে। আলফি চেতে গেল, পেয়েছেটা কি তাকে? রোবট? ও কি রোবট? সারাত যে এত ভয়ঙ্কর পরিকল্পনা করতে পারে ক্ষণেও ভাবতে পারেনি। আলফি অত্যাধিক সাহস করে ফেলল। সারাতের বুকে সর্বশক্তি দিয়ে ধাক্কা মেরে উঠল। ধাক্কা মারার কারণে পেছন দিকে হেলে গেল। ভয়ঙ্কর রাগে ফর্সা মুখটা লাল হতে লাগলো ক্রমশ। ফোঁসফোঁস করতে করতে চট করে উঠে দাঁড়ালো আলফি। হাত পেছনের দিকে মুচড়ে ধরে বুকের সাথে মিশিয়ে হিসিয়ে বলে উঠল, খুব সাহস বেড়েছে না তোমার? ব্যথায় চোখ মুখ কুচকে ফেলল আলফি। সারাতের ভয়ঙ্কর রাগ দেখে চুপসে গেল। চোখের কোণ গড়িয়ে জল গড়ায়ে ভয়ে ব্যথায় ঠাস করে আলফিকে ছেড়ে দিল সারাত। নিজের চুল খামছে ধরে রাগ নিয়ন্ত্রণ করতে বড় বড় শ্বাস ফেলছে। এদিকে ভয়াত্মক দৃষ্টিতে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে আলফি। সারাতের চুল খামছে ধরে এদিক ওদিক হাঁটছে আর বিড়বিড় করছে। তার বেবি গার্ল সাহস বেড়ে গেছে। তার বেবি গার্লের সাহস বেড়ে গেছে, খুব বেড়ে গেছে। যদি এই সাহস নিয়ে তাকে ছেড়ে চলে যায় তখন? সারাত ভাবতে পারলো না। আলফিকে চট করে টান দিয়ে বিছানার উপর ফেলে দিল। আলফি চমকে উঠল, উঠতে চাইলে পারল না। সারাত ওর উপরে ঝুঁকে পড়ল, তোতলানো স্বরে বলল, কি করছেন কি সারাত? তুমি আমাকে ছেড়ে চলে যাবে বেবি গার্ল? কঠোর বাণী ছুড়ে দিল সারাত। আলফি অবাক হয়ে বলল, ছেড়ে যাব মানে? তুমি তুমি উফ, আই এম সরি বেবি গার্ল, ভেরি ভেরি সরি। আমি তোমাকে হার্ট করতে চাইনি, একদম চাইনি। তুমি আমাকে ছেড়ে যাবে না তো, বলো? সারাতকে কেমন উদ্মান্ত লাগছে আলফির কাছে। চুলগুলো এলোমেলো, চোখ জোড়া টকটকে লাল হয়ে আছে, মুখে ভয় আর চিন্তা। আলফির বুকটা ধক করে উঠল। মানুষটার এই হাল দেখে হু হু করে কেঁদে উঠল। দুহাত সারাতের গলায় রাখলো, মাথা উঠিয়ে নিজের শুষ্ক ঠোঁট ছোয়ালো সারাতের কপালে। সারাত শীতল চাহনিতে তাকিয়ে আছে। আলফি ওর গলা আঁকড়ে ধরে বলল, আপনি কেন এমন পাগলামি করেন? তোমার জন্য। আমি তো বলেছি আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না, তাও কেন এমন পাগলামি করেন?
আমার তো ভয় লাগে সারাত। সারাত জড়িয়ে ধরল ছোট্ট নরম দেহটা, বুকের কাছে মিশিয়ে নিয়ে লম্বা করে শ্বাস টেনে বলল, আমার সকল পাগলামি তোমাকে নিয়ে সুইটহার্ট। হঠাৎ লুকিয়ে কাউকে না জানিয়ে বিয়ে করার কারণ কি মিস্টার শারদ শেহজাদা? আলফি চমকে উঠল। ফ্যাল ফ্যাল নেত্রে টিভিতে চলা শোটার দিকে তাকিয়ে আছে। সারাত পায়ের উপর পা রেখে আয়েশি ভঙ্গিতে বসে আছে। ওর সামনে বরাবর মেয়ে রিপোর্টার। সারাতের ঠোঁটের কোণে হৃদয় নিংড়ানো হাসি। আলফি অপেক্ষা করছে সারাত কি জবাব দেয়। সারাত মেয়ে রিপোর্টারের দিকে সূক্ষ্ম চোখে তাকালো। সামনে ওর ফ্যানেরা বসে আছে। যেহেতু ও একজন জনপ্রিয় শিল্পী, যেহেতু হুট করে বিয়ের নিউজটা সবার কাছেই চমকানোর বিষয়, আমার বউকে আমি কাউকে দেখাতে চাইনি, তাই মুহূর্তে ফ্যানেরা সবাই ও ও বলে উল্লাসিত ধ্বনি করে উঠল। মেয়ে রিপোর্টারটা হাসলো, তার পরের প্রশ্নটা জিজ্ঞেস করলো, আপনার ওয়াইফের নাম কি? আলফিয়া রহমান। এর বিষয় সম্পর্কে আর কিছু বলতে পারবো না, আমার ভেরি সিক্রেট। আবারও উল্লাসিত ধ্বনিতে মুখরিত হলো চারপাশ। সারাতের জবাবে মেয়েটা থতমত খেলো। মনের ইচ্ছাটা তার আর পূরণ করা হলো না। সে নিজেও সারাতের বিরাট ফ্যান। সারাতের বিয়ের খবর শুনে আফসোস হলো, হিংসেও লাগলো মনে মনে। তো আপনার ওয়াইফকে কি কখনো সোশ্যাল মিডিয়ায় আনবেন না? না, আমি ফার্স্টে বলেছি মাই ওয়াইফ ইজ ভেরি সিক্রেট। স্যারের বউ কি অসুন্দর নাকি যে সোশ্যাল মিডিয়ায় আনতে চাইছেন না? সারাত কড়া চোখে চাইল। মেয়েটা যেন তার লিটল হার্টকে ছোট করার চেষ্টা করছে। সে বুঝলো। দাঁতে দাঁত চেপে মুচকি হাসি দিয়ে বলল, তার রূপের কাছে আপনার রূপ কিছুই না মিস। মেয়েটা হাসি হাসি মুখটা চুপসে গেল। সারাত পাকা হাসলো। মেয়েটা যে নিজের বিপদে নিজেই ডেকে এনেছে তা কল্পনা করতে পারে না। এদিকে আলফি উচ্চ স্বরে হেসে উঠল। হৃদয় জুড়ে প্রশান্তি বয়ে গেল তার। সারাত তাকে এতটা ভালোবাসে, এতটা আবার টের পেল। মেয়েটার মুখটা দিকে একেবারে তাকিয়ে হেসে উঠল আলফি। একদম মেয়েটার মুখের উপর ঝামা ঘষে দিয়েছে। এই বাড়িটাও আপনার? অবাক স্বরে জিজ্ঞেস করলো আলফি। সারাত মুচকি হাসি দিয়ে আলফিকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, না, এটা আমার দাদুর বাড়ি। আমার ছোটবেলাটা এখানে কেটেছে। তাহলে আপনি এখানে থাকেন না কেন? আমার ভালো লাগে না এখানে, সবকিছু বিষাক্ত লাগে এখানে থাকলে। আলফি বুঝলো সারাত তার তিক্ত স্মৃতির কথা বলছে। আলফির চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে সব। এই বাড়িটাও বিশাল বড়, তবে সারাতের এই বাড়িটা থেকে এই বাড়িটা বেশ ভালো লাগলো আলফির। এখানে আশেপাশে মানুষ আছে, পাশে বড় রাস্তা আছে, বলতে গেলে শহরের ভিতরেই। আলফি সারাতের দিকে ঘুরে আবদার করে বসলো, আমরা এখানে থেকে যাই সারাত। ওই বাড়িটা কেমন নির্জন, আমার অত ভালো লাগে না। এখানে দেখুন আশেপাশে মানুষের আনাগোনা আছে, শহরের ভেতরেই থাকা যাচ্ছে। বড় কথা হচ্ছে এখান থেকে আমার বাবার বাসাও বেশি দূরে নয়, যে কোনো সময় যাওয়া যাবে। আপনি না থাকলে আমি মায়ের কাছে গিয়ে থাকতে পারবো। সারাত কপাল কুঁচকালো। আলফি উৎসুক হয়ে আছে। এই বাড়িতে আসা শুধু একমাত্র ফ্যানেদের জন্য, কারণ সবাই জানে এটা সারাত শেহজাদের বাড়ি। কিন্তু আলফিকে নিয়ে এই বাড়িটায় থাকা ওটার কথা কেউ জানে না। এটা একান্তই তার আর বেবিগালের বাড়ি। এখানে থেকে চাইলেও আলফি কোথাও যেতে পারবে না, কোথাও না। সারাত ধীর পায়ে হেঁটে আলফির নিকট আসলো। ওর মুখের দিকে চাইলো একবার, অতঃপর আলফির মন গলানোর জন্য শপথ কণ্ঠে বলে উঠল, আমরা হানিমুন করতে না হয় মাঝে মাঝে এখানে আসবো। তুমি তো জানো সুইটহার্ট, আমার পাস্ট সম্পর্কে ভালো লাগে না আমার এখানে। বিষাক্ত স্মৃতিরা মস্তিষ্কের ভিতর হানা দেয়, আমার অসহ্য যন্ত্রণা হয়। কিন্তু তুমি যখন থাকতে চাইছো, তাহলে একটু স্যাক্রিফাইস না হয় করলাম। আলফি চকিতে ফিরল সারাতের দিকে। লোকটার চোখে মুখে বিষণ্ণতা ছেয়ে গেছে মুহূর্তে। আলফি সারাতের বুকে মাথা রাখলো স্থিরভাবে। এক হাত দিয়ে সারাতের এক হাত আঁকড়ে ধরে বলল, না না, আমি এখানে থাকবো না সারাত। যেখানে আপনার কষ্ট হয় সেখানে আমি থাকবো ভাবলেন কি করে? তবে মাঝে মাঝে ঘুরতে আসা যায় এভাবে। সারাত অধর কার্নিশ বাঁকিয়ে হাসল। ঠিক জানতো এই বেবিগাল এমন কিছুই বলবে। সারাত হেসে আলফির হাতের পিঠে ঠোঁট ছুঁয়ে বলল, আসবো।
আলফি? আলফি কপাল কুঁচকে মোবাইলের দিকে একবার তাকিয়ে ওয়াশরুমের দরজার দিকে পলক ফেলল। সারাত গোসলে গেছে একটু আগে। আলফি অতি সাবধানে পা ফেলে বারান্দায় আসলো। গলার স্বর কিছুটা নিচু করে বলল, তোর কণ্ঠটা এমন লাগছে কেন রামু? সব ঠিক আছে? ইয়া, এভরিথিং ইজ ফাইন, বাট আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো শুনে তুই ঠিক থাকবি না আলফি। শেষোক্ত কথাটা বলতে গিয়ে গলা ধরে আসলো রাইমার। আলফির বুক ধক করে উঠল। মুহূর্তে হাঁসফাঁস করতে লাগলো কথাটা শোনার জন্য। রাইমা জিজ্ঞেস করলো, ভাই কি তোর পাশে আছে? আলফি পেছন করে একবার চেক করলো। ওয়াশরুম থেকে পানি পড়ার আওয়াজ আসছে। নানি, তুই বল তাড়াতাড়ি, সারাত আসলে কথা বলতে দেবে না পরে। রাইমা দীর্ঘশ্বাস ফেলে বলল, সারাত শেহজাদা একজন খুনি আলফি। কথাটা শ্রবণ করতেই ভ্রুতল কেঁপে উঠল আলফির। বাম হাত দিয়ে খামচে ধরল বারান্দার রেলিং। অবিশ্বাস্য কণ্ঠে বলে উঠল, কি যাতা বলছিস তুই? মাথা ঠিক আছে তোর? আমি জানতাম তুই বিশ্বাস করতে চাইবি না আলফি। উনি আসলে একজন খুনি। ইরফাকে সারাত শেহজাদাই মেরেছে। শুধুমাত্র ওকে না, আমার যে দুবার অ্যাক্সিডেন্ট হয়েছে সেটাও সারাত শেহজাদা করেছে। আলফি স্তব্ধ, নিমৃদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। ওর পুরো শরীর কাঁপছে। ঠায় দাঁড়িয়ে থাকাটাও দায়ী হয়ে পড়েছে। কয়েক মাস আগেই ইরফান মারা গেছে। আলফি তখনও অবাক হয়েছিল, হঠাৎ করে মেয়েটা মারা গেল কিভাবে। পরে অবশ্য ভুলে বসলো সব। তুই জানলি কিভাবে এসব? ইরফান জানিয়েছে, যেহেতু পুলিশের লোক, কেসটা ওর উপরে এসেছিল। ভাইয়ের গাড়ির নাম্বার দেখে সবটা পরিষ্কার হয়ে গিয়েছে। বিশ্বাস কর, সবটা যখন জানতে পারলাম তখন আমার মাথা কাজ করা বন্ধ করে গিয়েছে। ইরফান ভাইয়া কি ওনাকে অ্যারেস্ট করতে আসবেন? না, ইরফান সত্যিটা জানার পর প্রথমে আমাকে বলেছে। আমি রিকোয়েস্ট করে বলেছি কেসটার কথা এখন কাউকে না জানাতে। তুই নিজেকে স্ট্রং কর একদম। আর শুনল না। কট করে রাইমার কল কেটে দিল। বুকের ভিতর তীব্র জলোচ্ছ্বাস হচ্ছে। রাইমার কথাগুলো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে খুব। আর রাইমা কখনো ওকে মিথ্যে বলবে না, সেটাও জানে আলফি। তাহলে পিছনে কারো অস্তিত্ব টের পেতেই শীতল স্রোত বয়ে গেল ওর শিরদাঁড়ায় বেয়ে। দম বন্ধ করে চোখের পানি মুছে ধীর গতিতে পেছন ফিরতেই তীব্র ধাক্কা অনুভব করলো বুকে। সারাত টকটকে লাল চোখে ওর দিকে ঘাড় বাঁকিয়ে চেয়ে আছে। এই মুহূর্তে সারাতকে আলফির কাছে ভয়ঙ্কর লাগছে। ভয়ঙ্কর শীতল স্রোত বয়ে যাচ্ছে শরীর জুড়ে। না চাইতেও চোখে পানি মুছে ভয়ে শীতল স্রোত বয়ে চলছে শরীর জুড়ে। না চাইতেও চোখের পানি কপল গড়িয়ে ওর ঘৃণ্যমান দেশে ছুলো। আলফির হাত মুঠোময় করে দাঁড়িয়ে আছে। সেদিকে এক পলক রেখে সারাত হিমশীতল কণ্ঠে ডেকে উঠল, সুইটহার্ট। শিরশির করে কেঁপে উঠল আলফি। বাঁধ ভাঙা কান্নারা আসলো তার। তবুও তীর তীর করে কাঁপতে থাকা ঠোঁট দুটো নেড়ে কাট কাট কণ্ঠে বলে উঠল, আপনি এমনটা করলেন কেন? সারাত শব্দ করে হেসে উঠল। অন্তরাত্মা শুদ্ধ কেঁপে উঠল আলফির। হাড় হিম হয়ে আসছে সারাতের ভয়ঙ্কর হাসি দেখে। তার মনে হচ্ছে বিয়ের এই 1 বছর সারাত নিজেকে যেমন দেখিয়েছে তেমনটা সে নয়। সারাতের অন্য একটা রূপ আছে, সেটা সম্পর্কে আলফি অবগত নয়। সারাত হাসি থামিয়ে দিয়ে এক পা করে কদম আলফির অতি নিকটে চলে আসলো। আলফি বারান্দার রেলিংয়ের সাথে সেটে গেল একদম। সারাত মহাবিষ্ট হয়ে আলফির তীর তীর করে কাঁপতে থাকা ঠোঁটের দিকে তাকিয়ে বলে উঠল, আমাকে ভয় পাচ্ছ জান? সারাত? আলফি হু হু করে কান্না করে উঠল। এতে আরো ক্ষেপে গেল সারাত। চোখ মুখ রাগে লাল হয়ে ভয়ঙ্কর হয়ে উঠল। ক্ষিপ্ত হুঙ্কারে গর্জন করে উঠল, তুমি কি আমাকে ভয় পাচ্ছ প্রাণহরণী? আলফি আবারও কেঁপে উঠল। বোধে হয় আশা কণ্ঠে বলল, হ্যাঁ। ওয়াই? অ্যান্ড রিপ্লাই মি ইমিডিয়েটলি। কারণ আপনি একজন খুনি সারাত, খুনি আপনি। বেশ করেছে খুন করে।
ওই মেয়েটার বেঁচে থাকার কোনো অধিকার নেই। সে ইজ এ বাস্টার্ড গার্ল। ও আমার লিটল হার্টকে হার্ট করেছে, বাজে কমেন্ট করেছে, এমনকি তোমার চরিত্র নিয়েও বাজে কমেন্ট করেছে। বিলিভ মি সুইট হার্ট, ও মেয়েরা হয়ে ছেলে হলে ওকে নিজ হাতে আমি সুন্দর করে টুকরো টুকরো করে কাটতাম। বাট মেয়েটার লাগ ভালো ছেলে বলে বেঁচে গেছে। আলফি হতবাক, হতভম্ব, মুখের ভাষা যেন হারিয়ে গেল। চোখ বেয়ে অঝরে নোনা জল গড়িয়ে পড়ছে। সামান্য একটা কারণে এভাবে কাউকে মেরে ফেলবে? এই সারাতকে চিনতে পারছে না আলফি, কিছুতেই চিনতে পারছে না। সারাত তাকে নিয়ে পজিটিভ জানে, তাই বলে এত ওভার পজিটিভ হবে? ঘৃণ্য দৃষ্টিতে তাকালো সারাতের দিকে, কণ্ঠে একরাশ ঘৃণা নিয়ে জিজ্ঞেস করলো, রাইমাকে কেন মারতে চেয়েছিলেন? তোমাকে ছোড় অপরাধ করেছে, তোমার হাত ছুঁয়েছে। আমি ব্যতীত তোমাকে অন্যকে স্পর্শ করলে আমার সহ্য হয় না। আমার তখন ইচ্ছে হয় সবাইকে একদম মেরে ফেলি। ঠাস করে সারাতের গালে চর বসালো আলফি। রাগে তার শরীর কাঁপছে, চোখ মুখে সারাতের জন্য ফুটে উঠল একরাশ ঘৃণা। সারাত হতভম্ব হয়ে আলফির দিকে তাকালো। আলফি হাউমাউ করে কান্না করে উঠল। এতটা জঘন্য একটা মানুষ কিভাবে হয়? আলফি কান্নারত অবস্থায় সারাতের বুকে সর্বশক্তি দিয়ে ধাক্কা মেরে ঘৃণার স্বরে চেঁচিয়ে বলে উঠল, আপনি একজন সাইকো সারাত, বদ্ধ উম্মাদ আপনি, পাগল আপনি সারাত। আই জাস্ট হেট ইউ। আপনার প্রতি আমার তীব্রভাবে ঘৃণা হচ্ছে। একটা মানুষ এতটা খারাপ জঘন্য কিভাবে হয়? আপনি একজন জঘন্য মানুষ, খুব খারাপ মানুষ আপনি। সারাত ভয়ঙ্কর দৃষ্টিতে তাকালো আলফির দিকে। তীব্র রাগে মুখ দিয়ে অদ্ভুত শব্দ বের হচ্ছে। ফর্সা মুখটা টকটকে লাল হয়ে উঠল। আলফির মনে হলো সারাতের চোখ দিয়ে এই মুহূর্তে রক্ত ঝরে পড়বে। নেশালো চোখ দুটো মারাত্মক লাল রূপ ধারণ করেছে। আলফি মনে মনে ভয়ে সিটিয়ে গেল, বাহ্যিক রূপ দিয়ে নিজেকে শক্ত দেখাচ্ছে। সারাত এক পা করে এগোতে এগোতে শীতল অথচ ভয়ঙ্কর সুরে জিজ্ঞেস করে উঠল, ইউ হেট মি সুইটহার্ট? সারাতকে এগোতে দেখে নিজেরও পা পিছিয়ে দিচ্ছে। সারাতের প্রশ্নে হৃদযন্ত্রের চঞ্চলতা থমকে যাওয়া উপক্রম, তবুও মেয়েটা দমল না। ইয়েস, আই হেট ইউ সারাত। সারাত অধর পড়ল, প্রশস্ত করে হাসল, ভয়ঙ্কর হাসি। আলফি শুকনো ঢুক গেল। পিছনে আর যাওয়ার জায়গা নেই, রেলিং এর সাথে পিঠ ঠেকে গেছে তার। সারাত এক কদম ওর নিকট এসে দাঁড়ালো। সারাতের তপ্ত নিঃশ্বাস চোখে মুখের উপর পড়তে কেঁপে উঠল। মৃদু ব্যথায় কুকিয়ে উঠল আলফি। সারাত তার মাথার পিছনে চুল খামছে ধরে কাছে নিয়ে আসলো। ব্যথায় চোখ দিয়ে পানি জমলো, সাথে সারাতের প্রতি এক আকাশ সমান বৃতৃষ্ণা। লোকটা মুহূর্তের মাঝে এতটা পাল্টে গেছে, ভাবতে বুক ভার হয়ে আসে ওর। অসহায় যন্ত্রণা হার দিচ্ছে বুকের মাঝে। সারাত চিবিয়ে চিবিয়ে চাপা স্বরে গর্জে উঠল, থাপ্পড় মেরেছ, আই ডোন্ট কেয়ার, বাট ঘৃণার দৃষ্টিতে একদম আমাকে দেখবে না। ডোন্ট হেট মি, আই উইল নট টলারেট দিস। সব ছাড়খাড় করে দেবো আমি। একটা কথা মাথায় সেট করে নাও, ইউ আর অনলি মাইন। তোমার ছায়ার ভাগও আমি কারোর সাথে শেয়ার করতে পারবো না। সেখানে তো তুমি গোটা আস্ত একটা মানুষই আমার, শুধু আমার আমার আমার। আপনি একটা তার ছেঁড়া সাইকো সারাত, আস্ত এক বদ্ধ উম্মাদ আপনি। আপনার এসব পাগলামি বই কিচ্ছু না। আগ্নেয় অগ্নির রায় ভয়ঙ্কর রাগ উঠে গেল তার। আলফি খামচে ধরা চুলগুলো ছেড়ে দিয়ে ওর দু বাহু চেপে ধরে চেঁচিয়ে বলে উঠল, I'm crazy just for you, little heart. তোমার জন্য আমি বদ্ধ উন্মাদ। আমার সব পাগলামি তোমাকে ঘিরে। তোমার কোনো রাইট নেই আমার ভালোবাসাকে পাগলামি বলার, বুঝতে পেরেছ? থরথর করে কেঁপে উঠল আলফি। সারাতের ভয়ঙ্কর লাগছে। তাকে ছেড়ে সারাত নিজের চুল খামছে ধরে বিড়বিড় করতে লাগলো। আলফি চাপা গুঞ্জনে কেঁদে উঠল। শেষে কিনা এক পাগলের খপ্পরে পড়ল, ভালোবেসে ফেললো। কই, সারাত তো আগে এমন ছিল না। হঠাৎ করেই সারাতের নিজেকে হাত দিয়ে দেওয়ালে আঘাত করতে শুরু করলো। আলফি আটকে উঠলো এমন দৃশ্য দেখে। সারাতের হাত থেকে
রক্ত ঝরছে। সেদিকে বিন্দুমাত্র খেয়াল না করে দেয়ালে ক্রমশ আঘাত করতেই যাচ্ছে। আলফি দৌড়ে আসলো। সারাত ওকে দেখে থেমে গেল। আলফি খেয়াল করলো সারাতের লাল লাল চোখজোড়া টলমল করছে, কাতর হাহাকার মিশে আছে দৃষ্টিতে। লাল ঠোঁটজোড়াও কাঁপছে। আলফির বুকের হৃদস্পন্দন থেমে যাওয়া জোগাড়। অশ্রুসিক্ত নয়নজোড়া নিম্রদ্ধ সারাতের দিকে। সারাত অধর কার্নিশ বাঁকিয়ে আলতো হাসলো। রক্তাক্ত হাতটা উঠিয়ে আলফির গলা রাখলো। স্থির কণ্ঠে বলে উঠল, বেবি গার্ল, তুমি আমার, তোমার সবকিছুই আমার। তোমার আধিপত্য জুড়ে আমার বসবাস। তোমার নিঃশ্বাসটা আমার, তোমার হাসি, কান্না, রাগ, অভিমান, এভরিথিং ইজ মাইন। তোমার থেকে কেউ তাকালে আমার সবকিছু ঝলসে দিতে ইচ্ছে করে। আর সেখানে তো তোমাকে স্পর্শ করেছে, তাহলে আমার সহ্য হবে কিভাবে? হবে না তো। ও আমার ফ্রেন্ড। তোমার ফ্রেন্ড বলে অল্পতে ছেড়ে দিয়েছে। তোমার ফ্রেন্ড না হলে সে কবেই পথে রেখে আসতাম। জীবনটা যেন সাদা কালো রং হয়ে উঠেছে। বিতৃষ্ণা কাটছে প্রতিটা দিন আলফির। সারাত আগের থেকেও বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে। একটাই মনে হচ্ছে আলফির কাছে। মনে হওয়ার অবশ্য কারণ আছে। সেদিন রাতের পর থেকেই সারাত পুরো অন্যরকম হয়ে গেছে। বাসায় থাকলে সারাদিন ওকে চোখে চোখে রাখে। ফোনটাও কেড়ে নিয়েছে ওর থেকে। প্রাইভেসি নামক জিনিসটাই এক প্রকার ছিনিয়ে নিয়েছে। বাড়ির চারপাশে ওর জন্য বডিগার্ড রাখা হয়েছে, যাতেও অগোচরে আলফি কোথাও যেতে না পারে। ঘরের প্রত্যেকটা কোণে কোণে ক্যামেরা লাগানো। ও কখন কি করে, কোথায় যাচ্ছে, কি খাচ্ছে সব নজরে রাখছে। কিন্তু এইসব করার কারণটা হলো আলফি একদিন রেগে বলেছিল, আপনার মতো পাগলের সাথে আমি কিছুতেই থাকবো না। আপনাকে এখন আমার বিষের মতো লাগে সারাত। এতটা টক্সিক পারসন কিভাবে হয়? ব্যাস এই একটা কথা প্রেক্ষিতে এমন শাস্তি। আলফি দীর্ঘশ্বাস ফেলল। এক সুন্দর প্রকৃতিও এমন তার কাছে এই সুন্দর প্রকৃতিও এখন তার কাছে বিষাক্ত লাগছে। প্রথম প্রথম তো সবকিছু ঠিকই ছিল, তাহলে কেন সময়ের পরিক্রমায় আজ বিষাদ ছুটল? সারাত কি নর্মাল স্বামীদের মতো হতে পারতো না? এভাবে যে চলা যায় না। দম বন্ধ হয়ে আসে আলফির। ভালোবাসা ভালো, তবে ভয়ঙ্কর ভালোবাসা ভালো না। আলফি বারান্দায় দোলনায় হাঁটু মুড়ে মুখ গুজে বসে আছে। প্রকৃতিও কেমন থমথমে। মেঘের আড়ালে লুকিয়েছে সূর্যি। বাতাসে ওর খোলা চুলগুলো উঠছে। খুশির সংবাদটাও খুশি করতে পারছে না তাকে। কিভাবে সে সারাতকে কথাটা বলবে? হাতের জিনিসটা আরেকবার চোখের সামনে আনলো। আনন্দ দুঃখ দুটো মিশিয়ে ঠোঁট ভেঙে কান্না করে দিল। সারাত বাসায় নেই আজকে, আসবে রাতে। বডিগার্ডের সাহায্যে লাজ লজ্জা ভুলে বাধ্য হয়ে জিনিসটা আনিয়েছে। কিন্তু এখন সে সারাতকে কি জবাব দেবে? কষ্টে বুকটা চৌচির হয়ে যাচ্ছে। ভালো লাগছে না কিছু। মোবাইলটা থাকলে অন্তত মাকে ফোন দিয়ে মনের কথাটা বলতে পারত। এতদিন সবার সাথে দেখা হয়নি। হালকা একটু কথা যাওয়া হতো সারাতের সামনে। এই সপ্তাহে একদিনও কথা বলতে দেয়নি তাকে, তাও অনেক রিকোয়েস্ট করে নিত। আলফি এখন মুক্ত হওয়ার নিঃশ্বাস নিতে চায়। প্রাণ ভরে তার প্রাণকে নিয়ে বাঁচতে চায়, খুব করে চায়। What is this, baby girl? আলফি ভয়ে ঢোকিল। সারাতের হাতে থাকা জিনিসটার দিকে ভয় তোর চোখে চেয়ে আছে। মনে মনে প্রার্থনা করছে সারাত যেন সহজভাবে নেয় বিষয়টা। কিন্তু কোর সকল চিন্তা ভাবনা জলাঞ্জলি দিয়ে সারাত হাতের জিনিসটা আছাড় মেরে মুহূর্তেই মেঝেতে ভেঙে চুরমার করে ফেলল। আলফি চোখ বড় বড় করে দম আটকে ফেলল। ওর বুকটা মোচড় দিয়ে উঠল, চেঁচিয়ে উঠল সাথে সাথে, সারাত, হোয়াট দ্য হেল ইজ দিস? কি করলেন এটা আপনি? সারাত রক্তলাল চোখে তাকালো আলফির দিকে। এসে ওর বাহু চেপে ধরে বলে উঠল, Are you pregnant? হ্যাঁ। কতদিন? 2 মাস। সারাত ধপ করে আলফিকে ছেড়ে দিল। রাগ নিয়ন্ত্রণ করতে পাশে থাকা ড্রেসিং টেবিলের আয়নায় লাথি মারল।
কাঁচ ভেঙে খানখান হয়ে গেল। আলফি চমকে উঠল, অবাক হয়ে সারাতের দিকে তাকালো। সারাত তেড়ে এসে ওর গলা চেপে ধরে বলে উঠল, ইন্টিমেট হওয়ার পর পিল খেতে দিয়েছিলাম যখন, খাওনি? আলফি চুপসে আছে। 2 মাস আগে আসলে সে খায়নি পিল। ভেবেছিল সন্তান আসলে সারাত ঠিক হয়ে যাবে, কিছুটা স্বাভাবিক হবে, কিন্তু সারাত ওর ভাবনাকে ধূলিসাৎ করে দিল চোখের পলকে। সারাত আবারও গর্জে উঠে, তুমি এর জন্য আমার কাছে আসতে না বেবি গার্ল? আপনি ভুল ভাবছেন সারাত। আমি ভুল ভাবছি না। তুমি তুমি আমার থেকে দূরে থাকার জন্য এই চাল চেয়েছ, তাই না? আচ্ছা। সারাত আবারও গর্জন করে উঠল। আলফি হতভম্ব হয়ে আছে। আলফিকে অবাকের চরম পর্যায়ে পৌঁছাতে সারাত বলে উঠল, কালকে তোমার অপারেশন করব। আমি চাই না বাচ্চা, আমাদের বাচ্চা আমি কাউকে চাই না, এমনকি সন্তানও না। আলফির মনে হলো ওর পায়ের তলার মাটি সরে গেছে। বজ্রপাতের ন্যায় চমকে উঠল, চোখের মনি বের হওয়ার উপক্রম। নিজের কান দুটোকে অবিশ্বাস্য লাগছে। মুখ দিয়ে অস্পষ্ট স্বরে বেরিয়ে এলো খুনি। হুঁশে আসতেই আলফি সারাতকে ধাক্কা মেরে সরিয়ে দ্বিতীয়বারের মতো চড় মারল ওর গালে। সারাত চোখ বন্ধ করে ফেলল, হাত মুষ্টিবদ্ধ করে মুহূর্তেই আলফির দিকে তাকালো। মেয়েটার ঠোঁট দুটো তিরতির করে কাঁপছে, চোখ বেয়ে পানি পড়ছে অঝরে। আলফির কঠোর ভাবে সাফ সাফ বলে উঠল, আমি অ্যাবর্শন করব না, কিছুতেই না। আপনি এতটা নিচে নামতে পারলেন? নিজের সন্তানকে মারার কথা বলতে আপনার বুক কাঁপছে না? আলফির কথা শেষ না করতেই ভাঙচুরের আওয়াজ ঝলসে উঠল। ভয়ে বিছানা সিটিয়ে গেল। সারাত ঘরের একটা জিনিসও বাদ রাখেনি ভাঙার জন্য। পুরো ঘরে ভাঙচুর জিনিস পড়ে আছে। আলফি 2 হাঁটুর মাঝে মুখ গুজে নিঃশব্দে কেঁদে উঠল। সারাত ভয়ঙ্কর তেজ নিয়ে বলল, কালকে সকালে তোমাকে হসপিটাল নিয়ে যাব। আমার চাই না কাউকে, তোমাকে ছাড়া কাউকে চাই না। আলফি শ্রবণ করলো না সারাতের কথা। ভাঙা প্রেগনেন্সি কিটটা দিকে চেয়ে বলে উঠল, আপনি এমনটা কেন করলেন সারাত? নীরবে খুব সাবধানে চোখ দুটো মুছল আলফি। তার গলায় মুখ ডুবিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন সারাত। এত রাগ কেন এই লোকটার? এখনো ঘরের প্রত্যেকটা কোণে ভাঙাচোরা জিনিস ছড়িয়ে আছে। আজকের পুরোটা রাত তার নির্ঘুম কাটলো। সকাল হতেই সারাত অ্যাবর্শন করাতে নিয়ে যাবে ভাবতেই কলিজা ফেটে যাচ্ছে। ভয় ঘিরে ধরেছে ছোট্ট প্রাণটা নিয়ে। তাকে কিছু করতে হবে। আলফি মুহূর্তেই কঠিন এক সিদ্ধান্ত নিয়ে ফেলল, শুধু সকালের অপেক্ষা। আলফি খুব আলতোভাবে মাথার কাছ থেকে সারাতের ব্যান্ডেজ করা হাতটা উঠালো, ঠোঁটের কাছে এনে গম্ভীর চুমু খেলো। কিছু করার নেই, কিছু ভালো পেতে হলে ক্ষণিকের ভালোটা ছেড়ে দিতেই হয়। সারাতের ব্যান্ডেজে মোড়ানো হাতটা পেটের উপর রাখলো। সেদিকে অপলক চেয়ে থাকতে থাকতে চোখ দুটো ভরে গেল। ঢোক গিলে নিজেকে সংযম করে মনে মনে বলল, আপনার ভালোবাসাটা স্বাভাবিক হলে দিনগুলো অন্যরকম হতো সারাত। সারাত তীক্ষ্ণ দৃষ্টিতে আলফির হাবভাব লক্ষ্য করছে। মেয়েটা চুপচাপ গোমরা মুখে করে রেডি হয়ে বিছানায় বসে নাস্তা করছে। সারাতের হাতে আজ খেলো না। পুরো রুম ছড়িয়ে থাকা ভাঙা জিনিসপত্র পরিষ্কার করেই শান্ত হলো। গোসলে যাওয়ার আগে আলফির সামনে বসলো। আলফি তাকালে ওর গালে হাত রেখে বলল, ভয় পেও না সুইটহার্ট, আমি আছি তো। তুমি আমি এত বেশি ভালোবাসবো যে আমাদের বাচ্চার কাউকে তোমার প্রয়োজন পড়বে না। আমি চাই না বাচ্চার কারণে তোমার কোনো কষ্ট হোক। অ্যাবর্শন না করলে হয় না সারাত? ও আমাদের ফার্স্ট বেবি, আমাদের ভালোবাসা। কেন এত নিষ্ঠুরতার পরিচয় দিচ্ছেন? না, হয় না। তোমার জন্য আমি সব হতে পারি, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তুমি ওয়েট করো, আমি শাওয়ার নিয়ে আসছি। কঠোর বাণীগুলো শুনিয়ে চলে গেল সারাত। আলফির সকল আশা আবারও ভেঙে চুরমার হয়ে গেল। না, এবার তার সিদ্ধান্তটাই কাজে লাগবে। আলফি রুমের চারপাশে নজর তাক করলো। উদ্দেশ্য সারাতের ফোনটা হাতের কাছে পাওয়া। যদিও ওইসব ঘটনা থেকে সারাতের স্বভাব মোবাইল কোনো আলফির চোখের সামনে রাখে না, লুকিয়ে রাখে। তবে ভাগ্য যেন আজকে ওর সহায় হলো। ওয়ার্ড্রোপের উপরে সারাতের মোবাইলটা দেখতে পেল।
হয়তো ঘর পরিষ্কার করার সময় ভুলবশত রেখে গেছে। ঠোঁটে মৃদু হাসি ফুটে উঠল ওর। ওয়াশরুমের দিকে সাবধানে নজর দিয়ে ধীরে পায়ে গেল, মোবাইলটা হাতে নিয়ে রুমের বাইরে আসলো। বারান্দায় যাওয়া যাবে না, যদি সারাত হুট করে চলে আসে। আলফি সময় নষ্ট করলো না, ধরপড় করা বুক নিয়ে কল লাগালো মাকে। 2 বার রিং হওয়ার পর পরই কল রিসিভ করলো আরজু রেহমান। মাকে কিছু বলতে না দিয়ে আলফি এক নাগালে বলতে লাগলো, আমি যা বলছি চুপচাপ শোনো। তোমার কেন কি হয়েছে এই প্রশ্নগুলো এখন করবে না, আমি আসলে সব বলবো। তারা কি বাসায় আমার জামা কাপড় আছে, ওগুলো গুছাও একটা লাগেছে। তোমাদের সবার জামা কাপড় গোছাও। বাবা তো আজকে বাসায় আছে তাই না? সবাই রেডি হয়ে থাকো, আমি আসছি। কট করে কল কেটে দিল। আরজু রেহমান তবদা খেয়ে মোবাইল কানে বসে আছে। মেয়ের কথা আর আগামাথা কিছুই বুঝলো না, তবে মেয়ের কথায় সবাই রেডি হয়ে নিল। বুকের অভ্যন্তরণী অতিমাত্রায় ধুকপুক ধুকপুক করছে। কাজটা তার জন্য অতটা ভয়ঙ্কর জানে। পাছে যদি সারাতের কাছে ধরা খেয়ে যায়, তাহলে এখন যে সামান্য পরিমাণ স্বাধীনতা আছে সেটাও কেড়ে নিবে। আলফি গম্ভীরভাবে নিঃশ্বাস ফেলে পা টিপে টিপে মোবাইলটা যে জায়গায় ছিল সে জায়গায় রাখলো সাবধানে। এখন তাকে আসল কাজটাই করতে হবে। আলফি কান্না দমন করে ঢোক গিলে অতি সঙ্গোপনে বাথরুমের দরজাটা বাইরে থেকে ধীরভাবে লাগিয়ে 2 পা পিছিয়ে গেল। কান্না পাচ্ছে তার, ভীষণ রকম ভাবে কান্না পাচ্ছে। আর কিছুক্ষণ পর সারাত বেরিয়ে আসবে, তার আগেই তাকে স্থান ত্যাগ করতে হবে। বাইরে আবার গার্ডদের মোকাবেলা করতে হবে। আলফি দরকারি কিছু জিনিস সাথে নিয়ে দৌড়ে বাইরে আসলো। পিছন ফিরে একবার খেয়াল করলো সারাত আসছে না তো। আলফি গেটের সামনে আসতেই গার্ড মাথা নিচু করে বলে উঠল, ম্যাম, আপনি স্যারের অনুমতি ছাড়া বের হতে পারবেন না। আলফি হুট করে কান্না করে উঠল। গার্ডরা থতমত খেয়ে আচমকা। ওর কান্না দেখে বাকি গার্ডরাও এগিয়ে আসলো। আলফি কান্না করতে করতে বলে, আপনারা একটু বাসার ভিতরে আসুন না, আপনার স্যার বাথরুমে পড়ে গিয়ে পা ভেঙে ফেলেছে। আমার একার পক্ষে ওনাকে হ্যান্ডেল করা সম্ভব না। প্লিজ আপনারা চলুন না, আমার পাটাও সিঁড়ি দিয়ে নামতে গিয়ে মুচকে গিয়েছে। আলফির কথা শুনে গার্ডরা দৌড়ে বাড়ির ভিতরে ঢুকলো। আলফি সেদিকে এক পলক চেয়ে বেরিয়ে গেল। এই মিথ্যাটুকু তাকে বলতেই হতো। সারাতকে বেরিয়ে তাকে খুঁজে আনাটা কঠিন কোনো ব্যাপার না। আলফি যে সারাতকে শুধু বাথরুমের ভিতরে আটকে রেখেছে তা নয়, বাথরুমের বাইরেও দরজা লাগিয়ে চাবি বাইরে ফেলে দিয়েছে। সেদিকে আলফিরও পরিবারের সবাইকে নিয়ে চট্টগ্রাম চলে এসেছে বর্তমান। চোখের কার্নিশ গড়িয়ে পড়া পানিটুকু অতি সংগোপনে মুছে নিল। লিকা অবাক হয়ে শুনল পুরোটা। এত ভয়ঙ্কর ভাবেও কাউকে ভালোবাসা যায়? সারাতের ভালোবাসাটা আসলেই ভয়ঙ্কর, এতটাই ভয়ঙ্কর যে নিজের সন্তানকেও চাইল না। লিকা ফোঁস করে নিঃশ্বাস ফেলল। আলফি অদূরে স্থিরভাবে তাকিয়ে আছে। গোধূলি লগ্ন, সন্ধ্যা নামছে খানিক পরেই। আজকেও পার্কে এসেছে ওরা। এটা নতুন কিছু নয়, ও সময় আসে, সব সময় আসে। সামনে আরাত আর লিয়ানা ঝগড়া করছে। এরা সব সময় এমন ঝগড়া করে। আরাত রেগে আছে, ওর নাকের ডগা লাল হয়ে আছে রাগে। আলফি মুচকি হাসলো। একদম বাপের মতো ছেলেটা, রাগে যেন অবিকল সারাতের মতোই লাগে। তোমার কি মনে হয় সারা তোমায় খুঁজেছে? চকিতে চমকে তাকালো লিকার দিকে। লিকা প্রশ্নসূচক দৃষ্টিতে চেয়ে আছে। আলফি ফির সামনের দিকে তাকালো, চোখ বন্ধ করে ভাবলো, অতঃপর নিঃশব্দে নিঃশ্বাস ফেলে বলল, না, সারাত আমায় খুঁজেনি। কিভাবে বুঝলে? অবাক সুরে জিজ্ঞেস করলো। আলফি মৃদু হাসলো। মেয়েটার বড্ড কৌতূহল সবকিছু জানার। সারাতের মেন্টালি প্রবলেম ছিল লিকা। কথাটা বলেই তাকালো লিকার দিকে। লিকা বিস্ময়কর চাহনিতে ওর দিকেই তাকিয়ে আছে। মানে তুমি বলতে চাইছো সারাতের মানসিক সমস্যা আছে? মানসিক সমস্যা মানে এই না যে ও পাগল ছিল, তাহলে? ওভার পজিটিভ। ছোটবেলা থেকেই বাবা মার দ্বন্দ্ব দেখতে দেখতে বড় হয়েছে, যার প্রভাব ওর উপর পড়েছে। জানো লিকা, ওর বাবাও ওর মতো ছিল। আমার শাশুড়ি মাকে নিয়ে নাকি আমার শ্বশুর মশাই
ওভার পজিটিভ ছিল, কিন্তু সারাত হওয়ার পর শাশুড়ি মা চেঞ্জ হয়ে যায়। শ্বশুর মশাইয়ের সাথে সম্পর্ক খারাপ হতে থাকে। দিন দিন বেড়ে ওঠে ওনাদের মাঝে ঝগড়াঝাটি। শ্বশুর মশাই এইসব কিছুর জন্য দোষারোপ করত সারাতকে। ওনার মতে সারাত ওনাদের মাঝে আসায় তাদের সম্পর্ক নষ্ট হয়েছে। এইসব শুনতে শুনতে সারাতও এমন হয়ে উঠল, মানসিকভাবে চাপ পড়ত। ধীরে ধীরে একরোখা জেদি গম্ভীর ভয়ঙ্কর হয়ে উঠল। ওর মাথায় সেট হয়ে গেল যাকে ভালোবাসবে তাকে সবসময় নিজের করেই রাখতে হবে, কারো সাথে তার ভাগ দেওয়া যাবে না। আর সম্পর্ক নষ্ট হওয়ার জন্য একটা সন্তানই যথেষ্ট। আর সারাত এটা মনে প্রাণে বিশ্বাস করে। ওর এইসব কাজকে বলে ওভার পজিটিভ। সাইকোলজির ভাষায় এটাকে কি বলে আমি জানি না। লিকা তবদা হয়ে আছে। আলফি কি নির্বিদ্বিধায় বলল কথাগুলো। তুমি এত সব জানলে কিভাবে? সারাতের ডায়েরি পড়েই জানলাম। তাহলে তো তোমার উচিত ছিল সারাতের পাশে থেকে সাপোর্ট দেওয়া, সারাতকে বোঝানো। তপ্ত নিঃশ্বাস ফেলে আলফি এখন আর এত কথা বলার সময় নেই। অলরেডি মাগরিবের আজানের সময় হয়ে আসছে, বাসায় গিয়ে নামাজ পড়তে হবে। সহসা উঠে দাঁড়ালো। আলফিকে দাঁড়াতে দেখে লিকা উঠে দাঁড়ালো। হাত ঘড়ির দিকে চেয়ে বলল আলফি, বিষয়টা না হয় এখানে স্কিপ করি, এখন হাতে সময় নেই, বাসায় যেতে হবে। আজকে উঠি, তুমিও আসো। লিকা সায় জানায়। আলফি পা ফেলে এগিয়ে আসে আরাতের দিকে। ছেলেটাকে সাবধানে রাখতে হবে, হুট করে যদি সারাত কখনো সামনে চলে আসে। ভয় লাগে এখন তার, ভীষণ ভয়। মাম্মা, পাপ্পা আসবে না কখনো? বুকটা ছ্যাদ করে উঠল আলফির। আরাত ড্যাব ড্যাব করে ওর দিকে চেয়ে আছে। ছেলের এমন আকস্মিক প্রশ্নের জন্য প্রস্তুত ছিল না। আলফি জোরপূর্বক হেসে ছেলেকে কোলের মাঝে টেনে এনে গালে চুমু খেয়ে বলল, আসবে তো বাবাই? কিন্তু কখন? এই কথা তো তুমি ছোট থেকে আমাকে বলে আসছো। আমি বাবাকে খুব মিস করছি। আলফির গলা রোধ হয়ে আসছে। কি জবাব দেবে সে ছেলেকে? এত বছর ভাজুং ভুজুং বুঝিয়ে এসেছে, এখন আবার নতুন করে কি বুঝ দেবে এই ছোট্ট বাচ্চাটাকে? বাবার ছবিটা দেখাও তো মাম্মা। কেন? দেখাও না। আলফি ওয়েবসাইট থেকে মোবাইলটা নিয়ে গ্যালারি থেকে সারাতের একটি ছবি বের করে আরাতের সামনে রাখলো। আরাত ছোট্ট ছোট্ট হাত দুটো এগিয়ে নিয়ে মোবাইলটা হাতে নিয়ে হেসে সারাতের ছবির দিকে তাকিয়ে হুট করেই চুমু খেলো। আলফি চরম অবাক হয়, দেখছে ছেলের কাণ্ড। বাবার সঙ্গচরে না থেকেও এই ছেলে বাবার প্রতি এত টান, স্বচক্ষে না থেকেও এই ছেলের বাবার প্রতি এত টান। আর যদি কখনো দেখে, না, আলফি দেখা করাবে না। তুমি তাড়াতাড়ি আসো বাপ্পা, আর তোমায় খুব মিস করতে। তোমার কোলে উঠে আদুনি আর অনেক এতে। বাপ্পা, তুমি তাড়াতাড়ি আসো। আলফি আরাতের কথা শুনে মৃদু হাসে। মাঝে মাঝে এই বাবার ছবি দেখে, এমন অনেক কথা বলে সে। অতঃপর মোবাইলটা ওর হাতে দিয়ে সোজা মামার কাছে গিয়ে জিজ্ঞেস করবে, পাপা কবে আসবে মামু? অতঃপর আবারও একটা উল্টোপাল্টা একটা কথা বলবে, আর আরাত রেগে ওর সাথে ঝগড়া লাগাবে। আরাত মায়ের হাতে ফোনটা দিয়ে বলল, নাও, আমি মামুর কাছ থেকে জেনে আসছি পাপা কবে আসবে। তুমি তো বলো না। আরাত চোখ মুখ কুচকে ফেললো। ও মাম্মা, আমি আর বলবো না, আসছি। দৌড়ে চলে গেল রুম থেকে। আলফি সেদিকে তাকিয়ে থাকলো। দীর্ঘশ্বাস ফেলে বই খাতা গুছিয়ে রাখলো টেবিলে। আর একটা বাবার মতোই যেন, না হয় মনে প্রাণেই এই দোয়া করলো সে। আলফি থাই গ্লাস খুলে বারান্দায় আসলো। মুক্ত হাওয়ায় নিঃশ্বাস নিল অনেকক্ষণ। আকাশে তারার মেলা সেজেছে। শুভ্র মেঘগুলো নিজেদের আনন্দে উড়ে বেড়াচ্ছে মুক্ত অম্বরে। আলফির খুব করে ভাবলো, সারাত কি এতগুলো বছরও একটুও কি স্বাভাবিক হতে পেরেছে? 6 বছর আগে ছোট্ট একটা চিলকুট রেখে এসেছিল চলে আসার সময়। চিলকুটে লেখা ছিল, আপনাকে ছেড়ে যেতে বাধ্য হচ্ছি সারাত। আপনি জানেন সারাত, আপনি খুব ভয়ঙ্কর পাগলামি করেছেন। এই পাগলামির কোনো শেষ নেই আমি জানি, কিন্তু দিন দিন আরো বেড়ে যাবে, এবং সেটা আমার জন্য, আমি তাও জানি। আপনি যে মানসিক অসুস্থতায় ভুগছেন সারাত, আমি জেনে গেছি, কিন্তু আমার কিচ্ছু করার নেই এখন। বিষয়টা আরো কয়েকদিন আগে জানলে হয়তো আমি থেকে যেতাম,
আপনার পাশে থেকে আপনাকে সুস্থ করে তুলতাম, যে কোনো কিছুর বিনিময়ে। আপনার এমন পাগলামি যে অসহনীয় সারাত। রাগ হলে যে আপনার মাথা ব্যথা করে, সেই ব্যথা থেকে আপনি হিংস্র হয়ে ওঠেন, হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন। আমি এসব কোথা থেকে জেনেছি তাও বুঝে যাবেন। তবে যদি আজকে আপনার কাছে থেকে যেতাম আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য, তাহলে আমি আমার সন্তানকে হারাবো। আপনি যে করেই হোক না কেন অ্যাবর্শনটা করাতেন, অথচ আপনি যখন একটু সুস্থ হবেন তখন আফসোস করবেন কেন নিষ্পাপ বাচ্চাটাকে মেরে ফেললেন, কেন নিজের সন্তানের খুনি হলেন, আত্মগ্লানিতেই ভুগতেন। আমি চাই না এমন কিছু হোক। আমার একটা অনুরোধ রাখবেন প্লিজ। আপনি নিজের চিকিৎসাটা একবার করান, একটা বার একজন ভালো সাইকিয়াট্রিস্ট দেখান। আপনার সুস্থ হওয়াটা দরকার। যদি আপনার সন্তান বেঁচে থাকে আপনাকে খুব করে চাইবে, আমি বলবো আপনিই তার বাবা। তবে তার আগে সুস্থ হতে হবে আপনার, নয়তোবা আপনি কখনো আমাদের খুঁজেই পাবেন না, আর না সন্তানের মুখে বাবা ডাক শুনতে পারবেন। আসি, ইতি আপনার বেবি গার্ল।